রয়্যাল ম্যানশিপ টাইটানিক মানে আরএমএস টাইটানিক সেই সময়কার বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। কোন সময়কার চলুন জেনে নিই। 1912 সালের 10 এপ্রিল আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। এই জাহাজ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। এই জাহাজে প্রায় 2200 যাত্রী আরোহণ করে। সেখানে সবাই তার প্রিয়জনদের বিদায় জানাতে এসেছিল। এই জাহাজের কমান্ড ছিল 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের কাছে। সেই সময়কার হিসেবে এই জাহাজে এমন সব নিরাপত্তা ব্যবস্থা ছিল যে এই জাহাজকে আনসিঙ্কেবল শিপ ধরা হতো, মানে কখনোই ডুবতে না পারা জাহাজ। টাইটানিক লম্বায় প্রায় 882 ফিট আর এর উচ্চতা প্রায় 156 ফিট ছিল। মানে লম্বায় প্রায় 88 তলা বিল্ডিং এর সমান আর এর উচ্চতা প্রায় 15 তলা বিল্ডিং এর সমান হবে। এর ওজন ছিল 45,000 টন। এই টাইটানিক জাহাজকে হোয়াইট স্টার লাইন নামক কোম্পানি বানিয়েছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফিলিপ এস ফ্র্যাঙ্কলিন এতই কনফিডেন্ট ছিল যে জনসম্মুখে এসে বলেছিল যে এই জাহাজ আনসিঙ্কেবল, মানে কখনোই ডুববে না। কিন্তু নিজের প্রথম সফরে রওনা হওয়ার মাত্র 2 দিন পরই টাইটানিক তার প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে। মানে যেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এই টাইটানিক আমেরিকার দিকে অগ্রসর হচ্ছে, সেখানে বড় বড় বরফের পাহাড় রয়েছে, যেটাই টাইটানিকের জন্য বিপজ্জনক হতে পারে। এই আইস ওয়ার্নিংগুলো এতটা আনইউজুয়াল কোনো বিষয় না। সমুদ্রে জাহাজ চলাকালীন বরাবরই তার আশেপাশের জাহাজ থেকে এমন আইস ওয়ার্নিং পায় রেডিওর মাধ্যমে যে সাবধানে যেও, সামনে বড় বড় বরফের পাহাড় আছে। এই সব ওয়ার্নিং পাওয়ার পর টাইটানিক 2বার তার পথ পরিবর্তন করে, কিন্তু নিজের স্পিড কমায় না। প্রায় 40 কিলোমিটার গতিতে এই জাহাজ ছুটতে থাকে। 2 দিন পর 14 এপ্রিল 1912 টাইটানিক আরও 7টা আইস ওয়ার্নিং পায়, কিন্তু ক্যাপ্টেন আর তার ক্রু মেম্বাররা এটাকে ইগনোর করে দেয়। ধীরে ধীরে সূর্য অস্ত যায়, অন্ধকার রাত নেমে আসে। এই রাতের বিশেষ দিক ছিল এই রাতে আকাশে কোনো চাঁদ ছিল না, তো স্বাভাবিকভাবেই ভিজিবিলিটি অনেক কম ছিল এ রাতে। জাহাজের উপর একটা ক্রোজ নেস্ট থাকে। এখানে সবকিছু লক্ষ্য রাখার জন্য একজনকে রাখা হয়, যে জাহাজের সামনে কিছু আছে কিনা, যে কোনো বিপদ আসতেছে কিনা সেটা খেয়াল রাখার জন্য। তা যে ব্যক্তি এখানে থাকে, ঠান্ডায় তার জমে যাওয়ার মতো অবস্থা। রাতের 11:39 ফ্রেডরিক ফ্লিট নামক এক লোক সেখানে বসে। এই লোক হঠাৎই দেখতে পায় যে তার সামনে বিশাল এক বরফের পাহাড়। ও তাড়াহুড়ো করে 3বার ঘন্টা বাজায়, নিচের অফিসারদের কাছে কল করে যে আমাদের সামনে বরফের এক বিশাল পাহাড়, তাড়াতাড়ি জাহাজ ঘোরাও। সাথে সাথে জাহাজের ক্রু মেম্বাররা সবাই জাহাজ ঘোরানোর কাজে লেগে পড়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র 39 সেকেন্ড সময় ছিল। জাহাজ গিয়ে বরফের সাথে ধাক্কা মারে। এই ধাক্কার ফলে জাহাজের বডিতে অনেকগুলো ছিদ্র হয়ে যায়। জাহাজের মধ্যে ধীরে ধীরে পানি প্রবেশ করতে থাকে। তখন জাহাজের নিচে যারা কর্মরত অবস্থায় ছিল তারা পালাতে থাকে। এই সংঘর্ষের সাথে সাথে ক্যাপ্টেন স্মিথ আর জাহাজের আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রিউ এটা দেখতে যায় যে জাহাজের কতটা ক্ষতি হয়েছে এই সংঘর্ষের কারণে। এটা দেখার পর তো তারা পুরাই শকড হয়ে যায় যে এই জাহাজ তো এখন ডুবে যাবে। তারা মনে করতো এই জাহাজ তো আনসিঙ্কেবল, কারণ এই জাহাজে সেই সময়কার সবচাইতে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। হাল, যেটা জাহাজের মূল কাঠামো, সেটা 16টা আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বিভক্ত করা হয়েছিল। এই 16 ভাগের 4 ভাগও যদি পানি দিয়ে ভরে যায় তাহলেও জাহাজের কিছুই হবে না, জাহাজ স্বাভাবিকভাবে পানিতে ভাসতে থাকবে। কিন্তু এই সংঘর্ষের কারণে জাহাজের সেই 16 কম্পার্টমেন্টের 6 কম্পার্টমেন্ট পানি দিয়ে ভরে যায়। মানে এখন আর এই জাহাজ ডুবা থেকে বাঁচানো সম্ভব না। এই আনসিঙ্কেবল জাহাজও এখন ডুবে যাবে। সংঘর্ষের ঠিক 20 মিনিট পর রাতের 12টা বাজে ক্যাপ্টেন স্মিথ অর্ডার করে তার ক্রু মেম্বারদের ডিস্ট্রেস কল পাঠানোর জন্য, যে যদি আশেপাশে কোনো জাহাজ থাকে তারা যদি এই ডিস্ট্রেস কল শুনতে পায় তারা আমাদের উদ্ধার করতে আসতে পারে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একের পর এক ডিস্ট্রেস কল পাঠাতেই থাকে। আশেপাশে কোনো জাহাজ তো হবে যারা আমাদের এই কল শুনতে পাবে আর আমাদের উদ্ধার করতে আসবে। 20 মিনিট পর আরএমএস কার্পেথিয়া নামক এক জাহাজ এই সিগন্যাল ক্যাচ করে, যেটা টাইটানিকের কাছাকাছি ছিল, যে চলো আমাদের ভাই বেড়াদাররা ডুবা মরতেছে, ওদের বাঁচাতে হবে। কিন্তু প্রবলেম ছিল একটা, কাছাকাছি হয়েও এই জাহাজ 107 কিলোমিটার দূরে ছিল। যদি এই জাহাজ নিজের টপ স্পিডেও টাইটানিকের কাছে আসে, তার আসতে আসতে 3.5 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তো কথা হলো যে টাইটানিক কি এতক্ষণ বেঁচে থাকতে পারবে? বাকি ক্রু মেম্বাররা তখন আকাশে রকেট ছুটতে থাকে এই আশায় যে কেউ তা দেখবে আর তাদেরকে উদ্ধার করতে আসবে। কিন্তু আনফরচুনেটলি কার্পেথিয়া জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ থেকে কোনো রেসপন্স আসে না। এরই মধ্যে ক্যাপ্টেন স্মিথ অর্ডার করে যে জাহাজ খালি করা হোক, জাহাজে থাকা লাইফ বোটগুলো ব্যবহার করে। অ্যাকর্ডিং টু প্রোটোকল, নিয়ম অনুসারে মহিলা ও শিশুরা প্রথমে জায়গা পাবে লাইফ বোটে। জাহাজে থাকা যাত্রীদের কথা যদি বলতে হয়, বেশিরভাগ যাত্রীর তেমন কোনো ভয় ছিল না। তারা মনে করতো হ্যাঁ, বরফের সাথে একটু ধাক্কা খেয়েছে তো কি হয়েছে, জাহাজের কিছুই হবে না। আসলে কোম্পানি যে অ্যাডগুলো বের করেছিল তারা বরাবরই বলে যাচ্ছিল যে টাইটানিক আনসিঙ্কেবল জাহাজ, হ্যান ত্যান। এই কারণে যখন টাইটানিক থেকে প্রথম লাইফ বোটটি নামানো হয় তখন এর ধারণ ক্ষমতা ছিল 65 জনের, কিন্তু মাত্র 27 জন নেমেছিল সেই লাইফ বোটে।
অর্ধেকের বেশি খালি ছিল সেই লাইফবোট। সময়ের সাথে সাথে জাহাজ ধীরে ধীরে ডুবতে থাকে আর এক পাশে হেলে পড়তে থাকে। জাহাজে থাকা যাত্রীরা তখন বুঝতে পারে যে এই জাহাজ তো ডুবে যাচ্ছে। যখন তারা বুঝতে পারলো যে জাহাজ ডুবে যাচ্ছে, তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো। সবাই এক দিক থেকে আরেক দিক ছুটতে শুরু করলো। রাত 1টার মধ্যে জাহাজের সামনের অংশ পানির মধ্যে ডুবে গেল। যাত্রীরা ইতিমধ্যে একে অন্যের সাথে লড়াই শুরু করে দিয়েছে লাইফ বোটে ওঠার জন্য। কিন্তু প্রবলেম ছিল যে লাইফ বোট যথেষ্ট পরিমাণে ছিল না। জাহাজে মাত্র 20টি লাইফ বোট ছিল, যেখানে থাকার কথা ছিল 60টি। আর তার মধ্যে কতগুলো তো মাত্র 20-25 জন নিয়ে নেমে গেছে। সময় রাতের 2:05। শেষ লাইফ বোটটি নামানো হয় টাইটানিক থেকে। এখনও জাহাজে প্রায় 1500-র অধিক মানুষ আছে। এর মধ্যে কিছু লোক শেষ লাইফ বোটটিতে নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যেভাবে তারা পারে। কিছু লোক তাদের ভাগ্যকে মেনে নেয়, তারা জাহাজের মধ্যেই থেকে যায়। রাত তখন 2:20। জাহাজের মধ্যে ফাটল ধরা শুরু করলো। জাহাজ ধীরে ধীরে 2 ভাগে ভাগ হয়ে গেল। তারপর পর্যায়ক্রমে জাহাজ পানির নিচে তলিয়ে যেতে লাগলো। 3 ঘন্টাও লাগলো না এই আনসিঙ্কেবল জাহাজকে ডুবতে। জাহাজে যেই 1500 লোক ছিল, তারা কেউ কেউ জাহাজের সাথেই ডুবে গেছে, আর যারা সাঁতার জানতো তারা হাইপোথার্মিয়ার কারণে মারা গেছে। পানির টেম্পারেচার -2°C ছিল। এই টেম্পারেচারে যদি আপনি পানির মধ্যে পড়েন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার মৃত্যু নিশ্চিত। জানা যায় যে জাহাজের ক্যাপ্টেন জাহাজের সাথেই ডুবে যায়। কেউ কেউ মনে করে সে সুইসাইড করেছিল। RMS কার্পেথিয়া নামক যেই জাহাজ, সেই জাহাজ রাতের 3:30 দিকে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা শুধু মানুষের মৃতদেহ ভেসে থাকতে দেখে। কেমন হবে যদি জানতে পারেন যে সেই রাতে টাইটানিকের মাত্র 37 কিলোমিটার দূরে একটি জাহাজ ছিল, যারা সময় মতো এসে টাইটানিকে থাকা লোকদের বাঁচাতে পারত। হ্যাঁ, এটা একদম সত্যি। SS ক্যালিফোর্নিয়ান সেই জাহাজের নাম। টাইটানিকের বরফের সাথে ধাক্কা লাগার মাত্র 1 ঘন্টা আগে শেষবারের মতো আইস ওয়ার্নিং SS ক্যালিফোর্নিয়ানের কাছ থেকেই আসে। তারা বলেছিল যে সাবধান থেকে, ওই সমুদ্রে অনেক আইসবার্গ আছে। তারপর প্রায় রাতের 11:15 দিকে SS ক্যালিফোর্নিয়ানের যে রেডিও অপারেটর ছিল, সে তার রেডিও অফ করে দেয়। তারা সমুদ্রে আর অগ্রসর হতে চাচ্ছিল না বিপদের আশঙ্কা করে। পরদিন সকালে যখন SS ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর নিজের রেডিও অন করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে টাইটানিক থেকে যেই রকেটগুলো ছোড়া হয়েছিল, এই SS ক্যালিফোর্নিয়ানের ক্রু মেম্বাররা সেই রকেটগুলো দেখতে পেয়েছিল। তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকেও ইনফর্ম করেছিল, কিন্তু ক্যাপ্টেন বলেছিল এটা অবাক হওয়ার কিছু নেই, টাইটানিকে বড় লোকেরা যাতায়াত করে, তারা হয়তো পার্টি করছে। এই কথার জন্য অনেকে SS ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে ব্লেম করে। কিন্তু এত বড় ঘটনার পিছে এই এক লোককে দোষারোপ করা কতটুকু যুক্তিযুক্ত? ব্রিটিশ ইনকোয়ারিতে পাওয়া যায় যে টাইটানিক এতগুলো আইস ওয়ার্নিং পাওয়ার পরও কেন জাহাজের স্পিড কমায়নি, তার কারণ হচ্ছে জোসেফ ব্রুস, যেই হোয়াইট স্টার লাইন কোম্পানির মালিক ছিল। সে টাইটানিকের ক্যাপ্টেন স্মিথকে ফোর্স করেছিল যাতে তারা একটা নতুন রেকর্ড করতে পারে, যাতে তারা পাবলিকদের এটা দেখাতে পারে যে টাইটানিক শুধুমাত্র সবচাইতে বড় জাহাজ আর সবচাইতে বিলাসবহুল জাহাজই না, টাইটানিক সবচাইতে দ্রুত গতির জাহাজও। যাতে তারা যেই সময় নির্ধারিত ছিল টাইটানিকে নিউ ইয়র্কে পৌঁছানোর, সেই সময়ের আগেই নিউ ইয়র্কে পৌঁছে যেতে পারে। টাইটানিক ডোবার 70 বছরেরও অধিক সময় পর তার ধ্বংসাবশেষ পাওয়া যায় সমুদ্রের প্রায় 3.5 কিলোমিটার নিচে। তবে সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ যা আছে তাও খুব শীঘ্রই হারিয়ে যাবে। সুপারবাগ বা নতুন এক ধরনের ব্যাকটেরিয়া দিন দিন এই জাহাজের লোহা খেয়ে ফেলছে। ধারণা করা হচ্ছে 2050-এর মধ্যে এই জাহাজের কোনো অস্তিত্বই থাকবে না।